যে সমস্ত আসনে বিএনপি প্রার্থী দেয় নাই, এটা আসলে দেয় নাই তাদের নিজস্ব রাজনৈতিক হিসাব অনুযায়ী, এবং আবার যেসব জায়গায় দিয়েছে এখানে অনেকগুলো জায়গায় কিন্তু চেঞ্জ করবে এরকম শোনা যাচ্ছে, কারণ বিভিন্ন জায়গা থেকে কিছু আপত্তি উঠছে। প্রতিশ্রুতি মোতাবেক আমরা পুরোপুরি যে পারফর্ম করতে পেরেছি সেটা না। কোনো দলই হয়তো একক নির্বাচন করবে না। বিএনপি, জামায়াত ইসলাম, আপনি দেখতে পাচ্ছেন যে তারাও কিন্তু নানা ধরনের মোর্চা, জোট, সমন্বয় দিয়ে করার চেষ্টা করছে। যাদের বয়স 30-এর নিচে তারা ছাত্র সংগঠন করবে, তারা যুব সংগঠন করবে, তাদেরকে কিন্তু নমিনেশনের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে না। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে সোজা সপ্তাহে। আমি নূরে আলম আছি আপনাদের সাথে চলমান রাজনীতি সহ নানা বিষয় নিয়ে কথা বলার জন্য। আমাদের সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সাদওয়াত তুষার। তুষার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। তুষার ভাই, প্রথমেই যেটি আমি জানতে চাচ্ছি যে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী প্রস্তুতি কতদূর? 300 আসনে প্রার্থী দেওয়ার আলোচনা চলছে। চূড়ান্ত প্রার্থী তালিকা আপনারা ঘোষণা করবেন কবে? আমরা যতটুকু গণমাধ্যমে দেখেছি যে আপনারা 2-1 দিনের মধ্যে ঘোষণা করার কথা রয়েছে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা নির্বাচনী প্রস্তুতি বেশ অনেক দূর এগিয়েছে। আমরা মনোনয়ন ফর্ম বিতরণ করা হয়েছে এবং সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে। এখন স্ক্রিনিং চলছে এবং স্ক্রিনিংটা বিভাগ ওয়ারি স্ক্রিনিং চলছে, অর্থাৎ 10টা সাংগঠনিক বিভাগে এই মনোনয়নগুলোকে ডিসপার্স করে তারপর সেখান থেকে আপনার এখন স্ক্রিনিং করে চূড়ান্ত মনোনয়নের জন্য প্রাথমিকভাবে হয়তো এই সপ্তাহের মধ্যে আমরা অন্তত 100 জন প্রার্থীর নাম ঘোষণা করব এবং তফসিলের আগেই মোটামুটি এটা ঠিক হয়ে যাবে যে আমাদের 300 আসনের প্রার্থী কারা কোথায় দাঁড়াবে। এবারকার নির্বাচন, আমরা যে কনটেক্সটে নির্বাচনটা অংশগ্রহণ করছি সেটা হচ্ছে দল প্রতিষ্ঠার 1 বছরের মধ্যে ইলেকশন করতে হবে। ফলে আমাদের জন্য এটা সাংগঠনিক বিস্তৃতিরও একটা উপলক্ষ্য। এই জন্য আমরা 300 আসনে প্রার্থী দেব এবং সেটাকে কেন্দ্র করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত এনসিপিকে নিয়ে যাওয়া, এটা তার মধ্য দিয়ে সম্ভব হবে। এবং তারপরে যদি আমাদের কারোর সাথে কোনো জোট করতে হয় তখন পরবর্তী সেই সিদ্ধান্ত নেওয়া হবে একেবারে শেষ পর্যায়ে। কিন্তু এর আগে আমরা 300 আসনের জন্যই প্রার্থী তৈরি করছি এবং আমরা যেভাবে সাক্ষাৎকার নিলাম এবং মনোনয়ন ফর্মগুলো বিক্রি হলো তার মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি যে আসলে সারা দেশ থেকে একই আসনে একাধিক প্রার্থী এরকম আছে অনেকগুলো আসনে। আপনারা যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রার্থী তালিকা চূড়ান্ত করছেন। এই যাচাই বাছাইটাতে আপনারা মূলত কোন বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছেন? আরেকটি সম্পূরক প্রশ্ন আমি করি। সাম্প্রতিক সময়ে আমি ব্যক্তিগত কাজে আমি ঢাকার বাইরে গিয়েছিলাম, তো সেখানে বিভিন্ন এলাকায় যেহেতু নির্বাচন সামনে একটু আলাপ আলোচনার চেষ্টা করি, তো আপনাদের পার্টি সম্পর্কে অনেকেরই মূল্যায়ন সাধারণ মানুষের যে আপনারা যেসব প্রার্থী দিচ্ছেন দেখা যাচ্ছে যে বেশিরভাগ আসনগুলোতে বয়স কিছুটা কম, তুলনামূলক কম। এর ফলশ্রুতিতে এটা কি একটা প্রতিবন্ধকতা হতে পারে বলে আপনারা মনে করেন? প্রার্থীদের ক্ষেত্রে আমরা কয়েকটা বিষয় বিবেচনা নিচ্ছি। একটা বিষয় হচ্ছে তার সাংগঠনিক দক্ষতা, জিতে আসার সম্ভাবনা, ওই সংশ্লিষ্ট আসনে তার গ্রহণযোগ্যতাটা কেমন এবং সামাজিক পরিচিতি কতটুকু, তাকে কি নিয়ে কোনো বিতর্ক আছে কিনা, এইসব ব্যাপার বিবেচনা করা হচ্ছে। এবং অনেকেই আপনার এখন মনোনয়ন নেওয়ার পরে বিভিন্ন আসন কেন্দ্রিক প্রচারণা চালাচ্ছে, তারা কিন্তু এখনও পর্যন্ত পার্টির তরফ থেকে তাদেরকে গ্রিন সিগন্যাল দেওয়া হয় নাই। কিন্তু আপনি যখন মনোনয়নটা দিয়ে দেওয়া হবে তখন আপনি দেখবেন যে এটা কিন্তু শুধুমাত্র তরুণ, বয়স কম তাদেরকে যে দেওয়া হয়েছে ব্যাপারটা এরকম না। বেশিরভাগ আসনেই আসলে যারা মধ্যবয়স্ক, ম্যাচিওর্ড এবং সমাজে পরিচিত, সামাজিকভাবে গ্রহণযোগ্য, হয়তো নানা ধরনের সোশ্যাল ক্যাপিটাল তার আছে, বিভিন্ন সময় আন্দোলনের অভিজ্ঞতা আছে, কিংবা বড় ধরনের সামাজিক সংগঠক, কিংবা আইনজীবী, ব্যবসায়ী, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, এই ধরনের যে ব্যক্তিবর্গ আছে তারা আসলে এখানে মনোনয়ন পাবে বিভিন্ন আসনে। আমি যেহেতু অনেকগুলো ভাইবা নেওয়ার ক্ষেত্রে আমি নিজে ছিলাম, আমি দেখেছি যে এই ধরনের ব্যক্তিরা এখানে আসছে এবং বেশিরভাগই আসলে আমরা তো বয়স 30-এর নিচে একেবারেই ডিসকারেজ করেছি। যাদের বয়স 30-এর নিচে তারা ছাত্র সংগঠন করবে, তারা যুব সংগঠন করবে, তাদেরকে কিন্তু নমিনেশনের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে না। নমিনেশনটা পাবে হচ্ছে যারা আসলে বয়স বেশি তারাই। আর কোন কোন বিষয়গুলো আপনারা দেখছেন? এই যেটা বললাম যে আপনার ধরেন তার এলাকায় আসলে জনভিত্তি কতটুকু এবং আমাদের সংগঠন এক্সিস্টিং যেখানে যতটুকু আছে সেগুলোর সাথে তারা মানে খাপ খাইয়ে নিতে পারবে কিনা, খাপ খাওয়ানোর মানসিকতা আছে কিনা, সাংগঠনিক ব্যক্তিত্ব কিনা, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে তাকে ঘিরে কোনো বিতর্ক আছে কিনা ওই এলাকায়। এটা কি শুধু একটা দল থেকে টিকিট পাওয়ার জন্য আসছেন কিনা, নাকি আসলেই এনসিপির রাজনীতি, নতুন ধারার রাজনীতি, তরুণদের রাজনীতি, এগুলোর প্রতি তার আস্থা আছে। এই জিনিসগুলো বিবেচনা করে তারপর নমিনেশনের জন্য সুপারিশ করা হয়েছে। অলরেডি আমরা বেশিরভাগ আসনের জন্য নমিনেশনের জন্য সুপারিশ করেছি। মানে এক একটা আসনে 1, 2, 3 হলে কিভাবে কি, যে প্রথম হলে একজনকে হলে কাকে বেছে নেবে, তারপরে কে, এটা কিন্তু আমরা মানে ইতিমধ্যেই আহ্বায়ক সদস্য সচিবের কাছে এই নামগুলো প্রস্তাব করেছি। আহ্বায়ক সদস্য সচিব চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। একটা অভিযোগ
অনেক জায়গা থেকে আপনাদের বিষয় আসছে, সেটি হচ্ছে যে আপনাদের যে কমিটিগুলো রয়েছে সেই কমিটিতে আওয়ামী লীগের অনেকেই সেখানে এবং বিতর্কিত, আওয়ামী লীগের অনেক বিতর্কিত অনেককেই সেখানে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এবং এই অভিযোগে আমরা দেখেছি যে সাম্প্রতিক সময়ে রাজশাহী জেলা কমিটিতে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল তাকে আহ্বায়ক করার অভিযোগে সেখানে আপনাদের এক ধরনের সংকটও হয়েছে। আমরা দেখেছি যে একটা অংশ এসে সেই যে অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠান ভণ্ডুল করে দেয়। তো এটি নিয়ে আপনাদের বক্তব্য কি? না, আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের পদ পদবিতে ছিল সরাসরি এরকম লোকের আমাদের এখানে আসার কোনো সুযোগ নেই, কারণ এটা খুব মানে একটা জটিল প্রক্রিয়া আমরা ডেভেলপ করেছি। এমনকি কমিটি দেওয়ার ক্ষেত্রে আপনি দেখেছেন যে সমন্বয় সভা করা হয়েছে প্রথমত বিভিন্ন জেলা কেন্দ্রিক, তারপর যারা আহ্বায়ক সদস্য সচিব পদের জন্য দাবিদার তাদেরকে ঢাকায় এনে আমাদের আহ্বায়ক সদস্য সচিব এবং মুখ্য সংগঠক তারা কিন্তু সাক্ষাৎকার নিয়েছেন। সাক্ষাৎকার নেওয়ার পরে তাদের ব্যাপারে আমরা নিজস্ব সোর্স মোতাবেক খোঁজ খবর নিয়েছি। ফলে অনেক সময় হয় কি যে একটা ভেগ অভিযোগ অনেকে করে ফেলেন, কিন্তু কেউ এভিডেন্স চাইলে প্রমাণ চাইলে দিতে পারেন না। কিন্তু মানে আওয়ামী লীগের কোনো পদে ছিল, এখন আমাদের কোনো জেলা পর্যায়ে ভাইটাল পদে সেরকম একটা উদাহরণ কিন্তু নাই। রাজশাহীর আনরেস্টটা প্রত্যেকটা সময়ই আপনার যারা মানে অনেক দিন ধরে কমিটিতে ছিলেন, অনেক দিন ধরে কাজ করেছেন, তাদের মধ্যে একটা ব্যাপার থাকে যে তাদেরকেই রাখতে হবে। কিন্তু আপনি তো নতুন নতুন মানুষ তো আপনার সাথে এসে যুক্ত হবেন, তাদেরকে যদি আপনার যোগ্য মনে হয় তাদেরকে সুযোগ তৈরি করে দিতে হবে, আবার যারা আগে থেকে ছিল তাদেরকেও রাখতে হবে। আর সব জায়গাতেই কমিটি দেওয়ার পরে কিছু আনরেস্ট, কিছু অসন্তোষ থাকে। আমাদের এখানেও যেমন এই শুধুমাত্র এই আপনি দেখবেন অন্য আরও যে জেলাগুলো দিলাম প্রায় মনে হয় 15টা জেলার আহ্বায়ক কমিটি দিয়ে দেওয়া হয়েছে, কোথাও কিন্তু তেমন কোনো সমস্যা হয়নি। একটা জায়গায় সমস্যা হয়েছে, আমরা এটা নিয়ে মানে আমাদের সংগঠক টিম অভ্যন্তরীণভাবে একটা কমিটি গঠন করে দিয়েছে যে ওটার কী ঘটনা তদন্ত করার জন্য তারা একটা রিপোর্ট দেবে। যদি দেখা যায় যে অভিযোগগুলো সত্য, তাহলে আসলে মানে এই কমিটির মানে যারা এসছেন, বিশেষত যার বিরুদ্ধে অভিযোগ, তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। আর যদি দেখা যায় যে অভিযোগগুলো ভিত্তিহীন, বরং এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে কেউ, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, যদি তারা আমাদের সাংগঠনিক কাঠামোর মধ্যে থাকে। ফলে আমরা সবসময় বলেছি, এখনও আমরা যেটা বিশ্বাস করি এটা হচ্ছে একটা প্রসেস ডেভেলপ করা। আমরা এই প্রসেসটা ডেভেলপ করেছি। আপনি যেটা আমি বললাম যে সমন্বয় ধাপগুলো আমি বললাম, প্রথমে কিন্তু আমরা নির্বাচন কমিশনের নিবন্ধন নেওয়ার সময় সমন্বয় কমিটি করেছি। ওই সমন্বয় কমিটির পারফরমেন্স এভ্যালুয়েশন করা হয়েছে। তারপরে এখন আমরা সমন্বয় সভা করলাম জেলাগুলোতে, করার পরে আবার সাক্ষাৎকার নিয়ে তারপরে আপনার আহ্বায়ক কমিটি করা হয়েছে। তারপরেও কিছু সমস্যা, কিছু প্রশ্ন উঠবে, সেগুলো আমরা সর্ট আউট করার মানে মধ্যে আমাদের সবসময় আন্তরিকতা আছে। জাতীয় নাগরিক পার্টি যখন আত্মপ্রকাশ করে আপনারা তখন বলেছিলেন যে নতুন ধারার রাজনীতির সূচনা আপনারা করবেন। আমি যদি বলি আপনাদের প্রায় 7-8 মাস হয়ে গেছে, আপনারা আপনাদের রাজনীতি নিয়ে কতটুকু সন্তুষ্ট? 7-8 মাস কিন্তু একটা দলের মানে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর জন্য যথেষ্ট সময় না। তার মধ্যে আবার এটা কোনো নর্মাল সময় না। আমরা একটা প্রতিদিন রাজনীতিতে এমন ডেভেলপ করছে, এমন ডেভেলপমেন্ট ঘটছে, যেটাতে আপনাকে রেসপন্স করতে হচ্ছে, আপনাকে সেখানে অংশ নিতে হচ্ছে, কারণ আদারওয়াইজ অংশ না নিলে আপনি হয়তো 10 বছরের জন্য পিছিয়ে যাবেন। এইটা মানে একটা প্রতিযোগিতা আপনাকে থাকতে হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আপনাকে সংগঠন গোছাতে হচ্ছে। সংগঠন গোছাতে গিয়ে এই যে কিছু কিছু সমস্যাও তৈরি হচ্ছে, সেগুলোকে আবার ডিল করতে হচ্ছে, এবং আপনাকে আসলে ফাইট করতে হচ্ছে দুটো মাইটি বড় দলের সাথে, মানে পাল্লা দিয়ে তাদের সাথে চলতে হচ্ছে। একটা দলের বয়স 50 বছর, একটা দলের বয়স 70 বছর, এবং সামনে আবার নির্বাচনের প্রস্তুতি, এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আমরা আছি। ফলে আমি বলবো যে অবশ্যই আমাদের যে প্রোগ্রেস এটা সন্তোষজনক, কিন্তু সব ক্ষেত্রে আমরা যে রাজনীতি প্রতিশ্রুতি দিয়েছি সেটা হয়তো সবটা করতে পারি নাই, পুরোটা। আমি এখানেই যদি একটু আপনাকে জিজ্ঞেস করি যে সেটি হচ্ছে, আপনি যদি দেখেন আমরা নতুন ধারার রাজনৈতিক দল হিসেবে, আপনারা তরুণদের দল, সেখানে মানুষের প্রত্যাশা অনেক ছিল, কিন্তু আমরা দেখছি যে আপনাদের অনেকেই তো সেই আগের ধারার রাজনীতিতেই সংযুক্ত হচ্ছে, সেই এলাকায় শোডাউন অথবা মানে আরও যে বিষয়গুলো নিয়ে আপনারাই একসময় সমালোচনা করেছেন, সেগুলো করতে আপনাদের অনেককে দেখা যাচ্ছে। হ্যাঁ, মানে কিছু কিছু জায়গায় শোডাউনের এই সমালোচনা হওয়ার পরে কিন্তু এগুলো আমাদের দলের তরফ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আমরা ওই স্টাইলে যাব না। যেমন আপনি দেখবেন যে প্রায় প্রত্যেকটা আসনেই কিন্তু আমাদের, বা প্রত্যেকটা উপজেলাতে আমাদের কার্যক্রম আছে, কিন্তু এই যে ব্যানার ফেস্টুনে ছেয়ে ফেলা, এটা আমরা তেমন একটা কিছু কিছু জায়গায় হয়েছে, কিন্তু মোটা দাগে আমরা এটা করি নাই। ওটা আগের দলের এরাই করেছে, এবং মানুষ এগুলোর ক্ষেত্রে বিরক্ত। অন্যান্য যে ক্ষেত্রে আমাদের এটা সত্য যে প্রতিশ্রুতি মোতাবেক আমরা পুরোপুরি যে পারফর্ম করতে পেরেছি সেটা না, এবং আমি সেটাই বললাম যে সময়ও আসলে খুব কম, আরও আমাদেরকে যেতে হবে। কিন্তু প্রতিদিন আমাদের যেটা এখনো পর্যন্ত খুব বিউটিফুল, সেটা হলো যে প্রতিদিন এই পার্টির মানে কলেবর বৃদ্ধি পাচ্ছে,
এটা একটা গ্রোয়িং সংগঠন, এটার বিকাশটা কিন্তু থেমে নাই, এটার বিকাশ হচ্ছে প্রতিদিনই। কমিটি হচ্ছে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, এখন নির্বাচনকে কেন্দ্র করে ওয়ার্ড পর্যায়ে আবার আপনার অঙ্গ সংগঠন হচ্ছে, আপনার যুব সংগঠন হয়েছে, ছাত্র সংগঠন হয়েছে, কিছুদিন পরে নারী সংগঠন হবে, শ্রমিক সংগঠন আছে, বিভিন্ন পেশাজীবী সংগঠন হচ্ছে। মানে আপনার একটা রাজনৈতিক দল পূর্ণাঙ্গ করতে যে সমস্ত পিলারগুলো লাগে এগুলো কিন্তু আস্তে আস্তে হচ্ছে। এবং ইন দ্য মিন টাইম এই যে কিছু কিছু আপনার তো মানে 100% একটা আমি বলবো যে নিষ্কণ্টক পথে যে আমরা চলাফেরা করছি তা না, এখানে অনেক চ্যালেঞ্জ আছে। এবং যেটা বলেছেন যে কোনো কোনো ক্ষেত্রে পুরনো রাজনীতির টোপও আছে, অনেকে সেই টোপ গিলেও ফেলে। তারপর যখন এটা নিয়ে সমালোচনা হয়, এটা যখন আমাদের নজরে আসে, তখন কিন্তু আমরা সাথে সাথে ব্যবস্থা নিই। ফলে এইভাবে করে ট্রায়াল অ্যান্ড এররের মধ্য দিয়ে আমরা আগাচ্ছি। এবং আমি খুব হোপফুল যে আশা করছি যে এই নির্বাচন তো আমাদেরকে পার হতে হবে, নির্বাচনের পরে আমাদের যে আরও একটা ভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি হবে, তখন আমরা আরও আমাদের মানে স্পেস এবং সুযোগ পাবো যে আমরা যে ধরনের রাজনীতি করতে চাই সে ধরনের রাজনীতি করার। আমরা দুই ধরনের তথ্য শুনছি, যে একটি হচ্ছে এনসিপি কয়েকটি দল মিলে একটি তৃতীয় একটি জোট করার দিকে যাচ্ছে, আবার শুনছি বিএনপির সাথে আপনারা জোটবদ্ধ হতে পারেন। গত এক সপ্তাহ ধরে যেটি জোরালো আলোচনা ছিল, এবি পার্টি সহ আরও কয়েকটি পার্টি মিলে আপনারা তৃতীয় একটি জোট করতে পারেন, কিন্তু গত দুদিন ধরে আমরা দেখছি সেটিও ঝুলে গেছে। তফসিল ঘোষণার পরে আপনারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আসলে আপনারা কি জোটবদ্ধভাবে নির্বাচন করছেন, অথবা বিএনপির সাথে জোটে যাচ্ছেন, নাকি নিজেরাই পৃথক কোনো জোট করছেন? এখানে দুটো বিষয়, একটা জিনিস হচ্ছে যে শর্ট টার্ম এই নির্বাচনটা আমরা কীভাবে ফেস করবো, আরেকটা হচ্ছে আমাদের লং টার্ম পলিটিক্যাল প্ল্যানটা কী। এখন আমরা সবসময় চেয়েছি, এখনও চাচ্ছি যে বিএনপি যেহেতু আমরা বলেছি যে বাংলাদেশকে আমরা একটা মাল্টি পার্টি ডেমোক্রেসির জায়গায় দেখতে চাই, বহুদলীয় গণতন্ত্রের জায়গায় দেখতে চাই, ফলে সেখানে দুটো প্রধান মেরুকরণ হয়ে গেলে সবসময় যেটা হয়, তাহলে এটা আসলে দেশের জন্য ক্ষতিকর। মানে দুইটা ব্লক এবং তার মধ্যে অন্যান্য সব দল বিলীন হয়ে গেল, এটা কিন্তু বহুদলীয় গণতন্ত্রের জন্য ভালো না। এই কারণে আমাদের চেষ্টা সবসময় থাকে এবং এখনও আছে থার্ড একটা ব্লক করার, সমমনা মধ্যমপন্থী গণতান্ত্রিক শক্তিগুলোকে নিয়ে। এটা নিয়ে নানা ধরনের এক্সপেরিমেন্ট আপনারা শুনতে পেয়েছেন মাঝে মাঝে মিডিয়ার মাধ্যমে, আমরা সেটা জানি, আমরা নিজেরা অনেকবার এটাতে অংশগ্রহণ করেছি, বিভিন্ন কথা বলেছি। এখনও চেষ্টাটা আছে, কিন্তু সেখানে অনেক চ্যালেঞ্জও আসে, অনেক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, যেটা কারণে কিছুটা প্রোগ্রেস হওয়ার পর আবার থমকে যায়। এই যে এবি পার্টি সহ যে দলগুলোর কথা বললেন, এটারও আলোচনাটা এখন চলছে, কিন্তু একটু আমি বলবো যে স্তীমিত হয়েছে কিছু মানে ইন্টারনাল প্রবলেমের কারণে। কিন্তু সেটা এমন না যে এটা ভেস্তে গেছে, একেবারেই ভেস্তে যায় না, এটা আলোচনা কিন্তু চলছে। এবং এটা আমরা ইলেকশনের আগে বা তফসিলটা হওয়ার পরে আমরা এটার একটা চূড়ান্ত রূপ দেখতে পাবো। এবং পরবর্তীতে এরা আসলে বড় কোনো দলের সাথে ইলেকটোরাল কোনো আন্ডারস্ট্যান্ডিং আসবে কি না সেই আলোচনাও আছে। অর্থাৎ আপনি একটা পলিটিক্যাল অ্যালায়েন্স করলেন সংস্কার কেন্দ্রিক, তারপর তারা একটা বড় দলের সাথে, যে কোনো একটা বড় দলের সাথে, সেটা করার ক্ষেত্রে আমাদেরকে ভাবতে হবে যে কোনটা করলে এই জোটের মানে স্বাতন্ত্র্য এটা অক্ষুণ্ণ থাকে। এটা করে আমরা হয়তো বড় দলের সাথে জোটের ব্যাপারে, কারণ জোটের ব্যাপারটা আসছে এই কারণে যে এবার খুবই আনলাইকলি যে কোনো দলই হয়তো একক নির্বাচন করবে না, মানে ইনক্লুডিং বিএনপি জামায়াত ইসলাম। আপনি দেখতে পাচ্ছেন যে তারাও কিন্তু নানা ধরনের মোর্চা জোট সমন্বয় দিয়ে করার চেষ্টা করছে। ফলে এবার ইলেকশনটা এইভাবে এই ফর্মেটেই হবে। আমরা চেষ্টা করছি যেন পুরো জিনিসটা দুইটা বড় ভাগে বিভক্ত না হয়, মানুষের সামনে যেন অন্য কোনো একটা অপশন থাকে। ওই জোট যদি কারোর সাথে জোট করে তাহলে কিন্তু আর এটা যে দুই দলে বিভক্ত হওয়াটা হবে না, তখন একটা মানে মাঝামাঝি একটা অবস্থান থাকবে। এই চেষ্টাটা আমাদের আছে। শেষ কথা তো এখন বলার সময় হয় নাই। আমার ধারণা যে এই জিনিসগুলো যেন তারেক রহমানের দেশে আসার কথা শোনা যাচ্ছে, তো উনি আসলে পরে এইগুলো মিলিয়ে ডিসেম্বর নাগাদ আমরা একটা চূড়ান্ত অবস্থা দেখতে পাবো রাজনীতির। বিএনপি তাদের যে আসনগুলো ঘোষণা করেছে, আসনে প্রার্থী ঘোষণা করেছে, আমরা দেখেছি যে বেশ কয়েকটি আসন তারা ফাঁকা রেখেছে, সেখানে এখনও তারা প্রার্থী দেয়নি। এবং সেই আসনগুলোতে তাদের সাথে যাদের জোট হতে পারে তাদেরকে দেয়া হবে বলে একটি আলোচনা চলছে। এবং সেখানে আমরা দেখছি যে আপনাদের যারা খুব ফ্রন্ট লাইনের নেতা তাদেরও বেশ কয়েকটি আসনে প্রার্থী দেয়নি বিএনপি। তাহলে যে আলোচনা চলছে যে আসন সমঝোতার একটা বিষয়, সেটি কি হতে যাচ্ছে, অথবা নাকি এই আলোচনাগুলো কি? না, আলোচনা হচ্ছে, আলোচনা সবার সাথেই হচ্ছে, এটা অস্বীকার করব না। কিন্তু ওই ফাঁকা জায়গাগুলো আমাদের সাথে সমঝোতার কারণে রেখে দিয়েছে এটা সত্য না। কারণ হচ্ছে এটা তাদের নিজস্ব অভ্যন্তরীণ কিছু দ্বন্দ্ব এবং অন্যান্য বিষয়ের কারণে তারা এটা এখনও ওই জায়গাগুলোতে প্রার্থী দেয় নাই। কিন্তু আপনি দেখবেন যে আমাদের আহ্বায়ক দাঁড়াবেন, ইলেকশন করবেন ঢাকা 11 থেকে, সেখানে বিএনপির প্রার্থী আছে। সার্জিস আলম পঞ্চগড় থেকে ইলেকশন করবেন, সেখানে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে। হাসনাতের আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করা আছে। আক্তারের মানে আমাদের সদস্য সচিবের আসনে প্রার্থী ঘোষণা করা আছে। তারা তো সবাই আমার আসনে প্রার্থী তো অবশ্যই আছে। তো এরা কিন্তু সবাই যাদের কথা বললাম তারা মোটামুটি দলের
টপ ফেস হিসেবেই জনগণ জানে। তো তাদের আসনে তো আসলে বিএনপি প্রার্থী দিয়ে দিয়েছে, ফলে ব্যাপারটা এরকম না যে দুইটার ক্ষেত্রে যেমন আমাদের তাসনিম যারা ঢাকা 9 থেকে করতে চেয়েছেন, এখন ওখানে বিএনপি কোনো প্রার্থী দেন নাই, এইটার কারণে অনেকে হিসাব মেলাতে চাচ্ছে। এখন আপনি এটা আবার দেখলে দেখবেন জামায়াত ইসলামেরও কিছু কিছু আসনে বিএনপি প্রার্থী দেয় নাই, মানে যেখানে জামায়াত ইসলামের হেভিওয়েট ক্যান্ডিডেট আছে, ফলে সেটাকে নিয়ে কিন্তু প্রশ্নটা উঠছে না। আমি মনে করি যে এই যে সমস্ত আসনে বিএনপি প্রার্থী দেয় নাই, এটা আসলে দেয় নাই তাদের নিজস্ব রাজনৈতিক হিসাব অনুযায়ী, এবং আবার যেসব জায়গায় দিয়েছে 237টা, এখানে অনেকগুলো জায়গায় কিন্তু চেঞ্জ করবে এরকম শোনা যাচ্ছে, কারণ বিভিন্ন জায়গা থেকে কিছু আপত্তি উঠছে। ফলে এটা বিএনপি এখনও তার নিজস্ব হিসাব নিকাশি করছে, এমনকি যেখানে তাদের জোট সঙ্গীরা দাঁড়াবে ওই সমস্ত কিছু কিছু আসলে কিন্তু প্রার্থী ঘোষণা করা আছে, পরে হয়তো উইথড্র করবে। এখন আমাদের সাথে যদি তাদের জোট হয় বা কিছু হয়, তখন আমরা দেখব যে সে অনুযায়ী হয়তো তারা সিদ্ধান্ত নেবে, কিন্তু তাদের সাথে আমাদের জোট হবে এটা কিন্তু এখনও চূড়ান্ত হয় নাই। আরেকটা বিষয় দেখা যাচ্ছে যে আমরা যে আপনারা সবসময় বলতেন অথবা তরুণ সমাজ যেটি দেখতে চায় যে ব্যাশিংয়ের রাজনীতি, আমরা যদি দেখি সামাজিক যোগাযোগ মাধ্যম যদি খুলি, যে সেখানে দেখি এক দল আরেক দলের পেছনে লেগে আছে, আরেক দল আবার আরেক দলের পেছনে লেগে আছে। কিন্তু আপনারা নতুন দল হিসেবে আপনাদের কাছে প্রত্যাশা ছিল অনেক বেশি, কিন্তু আপনারাও তো এই একই ব্যাশিংয়ের মধ্যে ঢুকে গেছেন, মানে আপনারাও তো একে অন্যকে ব্যাশিং করা নিয়ে, আমি নট আপনাকে বলছি, মানে আমি সামগ্রিক অর্থে বলছি, তাহলে পরিবর্তনটা কিভাবে আসবে? না, আমাদের যারা দায়িত্বশীল তারা কেউ এই কাজগুলো করছে আমি এরকম দেখি নাই, বরং কোনো দলের দায়িত্বশীল এখানে আপনি ধরেন যেমন অনলাইন বট, এটা এখন একটা বাস্তবতা। 2 বড় দলেরই মানে অনলাইন বিরাট বট বাহিনী আছে, তারা মোটামুটি যে কোনো ব্যক্তিকে ধরাশায়ী করার জন্য বা যে কারোর জীবনকে বিষিয়ে তোলার জন্য তাদের যথেষ্ট পরিমাণ সক্ষমতা আছে। আমাদের হয়তো কোনো ফ্যান ফলোয়ার তারা হয়তো সোশ্যাল মিডিয়া আগবাড়িয়ে অনেক অতিশয়োক্তি করে ফেলে, কিন্তু আমাদের দিক থেকে এগুলো কোনো প্রশ্রয় কখনো দেওয়া হয় না। এর বাইরে সোশ্যাল মিডিয়ার নিজস্ব কিছু প্যাটার্ন আছে, একটা ইস্যু আসলে প্রচণ্ড পাল্টাপাল্টি কথাবার্তা হয়, এটার মধ্যে যারা অভ্যস্ত তারা ওইভাবে কাজ করে। কিন্তু আমরা সবসময় পরামত, সহিংসতা এবং সোশ্যাল মিডিয়ায় পজিটিভ ক্যাম্পেইন করা, অন্য দলের প্রতি, যেমন আপনি দেখবেন যে বেগম খালেদা জিয়ার এখন যখন অসুস্থ, আমরা কিন্তু সবাই সোশ্যাল মিডিয়ায় তার জন্য প্রার্থনা করেছি, দোয়া করেছি, এইটা আমাদের মধ্যে আছে। এবং সবসময় আমরা এটা প্র্যাকটিস করি যে অন্য দলের কাউকে ব্যক্তিগত আক্রমণ না করা। কখনো যে সীমা লঙ্ঘন হয় না আমাদের কারোর দ্বারা, মানে আমাদের বলয়ের মধ্যে যারা আমাদের মানে সমর্থক, এটা আমি বলবো না, কিন্তু আমাদের নজর আসার সাথে সাথে সেটা আমরা থামাই। কিন্তু অন্যদিকে ম্যাসিভ যে আপনার বট আক্রমণ, এটা কিন্তু মারাত্মক, এটা হচ্ছে এখন সবচেয়ে বেশি উদ্বেগজনক। এবং আমি এটা আপনাকে 100% নিশ্চয়তা দিয়ে বলতে পারি, আমাদের এরকম কোনো সুসংঘবদ্ধ বট বাহিনী নাই, যেটা কিনা জামায়াত ইসলামের বিরুদ্ধে অভিযোগ আছে, জামাত শিবিরের ক্ষেত্রে, বিএনপির বিরুদ্ধে আছে যে তাদের একটা খুব ভয়ঙ্কর বট বাহিনী আছে, যার পেছনে তারা লেলিয়ে দেবে তার কিন্তু জীবন হারাম হয়ে যাবে, ঘুম হারাম হয়ে যাবে, এটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য। সামাজিক যোগাযোগ মাধ্যম ভোটের মাঠে কতটুকু প্রভাব ফেলতে পারে বলে? বেশ প্রভাব ফেলবে। এবারে নির্বাচনে আপনি সারা পৃথিবীর যে রিসেন্ট যে নির্বাচনগুলো গত 8-10 বছরের, সবখানে কিন্তু সোশ্যাল মিডিয়া, অন্যান্য কোনো আমেরিকায় তো টিকটক মোটামুটি একটা ডিসাইসিভ ফ্যাক্টরে পরিণত হয়েছিল। আমাদের দেশে টিকটক অত জনপ্রিয় না, কিন্তু আমাদের দেশে ইউটিউব কমেন্ট্রি, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভিডিও রিল, এগুলো বেশ মানে ভোক্তা আছে এদের। এবং এবার নির্বাচনে যারা যত অভিনব ক্যাম্পেইন করতে পারবে তারা হচ্ছে আপনার এগিয়ে থাকবে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনে। এটা কিন্তু পাবলিককে একটা মানে আপনার প্রভাবিত করে। সেক্ষেত্রে দেখতে হবে যে নির্বাচন কমিশনের যে আচরণবিধি সেটার সাথে এটা কোনো ক্ষেত্রে ক্ল্যাশ হচ্ছে কিনা। এখন যদি কর্মী সমর্থকরা করেন, এটা তো আপনি আটকাতে পারবেন না আসলে, ঠিক আছে? প্রার্থী হিসেবে না হয় আমি যেটুকু করা যাবে সেটুকু করলাম, যেটুকু করা যাবে না করলাম না, কিন্তু যারা কর্মী সমর্থক সব দলেরই, তারা কিন্তু সোশ্যাল মিডিয়া আপনি দেখবেন যে যত দিন গড়াবে একেবারে মানে ইলেকটোরাল একটা ভাইব এমনভাবে উঠবে, ফলে এটা আসলে বেশ প্রভাব তৈরি করবে আগামী নির্বাচনে। আপনাদের বিরুদ্ধে আরেকটি বড় অভিযোগ রয়েছে, সেটি হচ্ছে আপনাদের একটা বড় প্রভাব রয়েছে এই সরকারের, এবং আপনাদের অনেক নেতার বিরুদ্ধে নানা সময়ে অনিয়ম দুর্নীতির অভিযোগ এসেছে, তার অনেকগুলো প্রমাণিত হয়েছে, আপনারা বহিষ্কারও করেছেন, আবার অনেকের অভিযোগ আপনারা তদন্ত করেছেন কিনা সেটি আসলে আমরা জানি না। তো এই যে নতুন ধারা রাজনীতির কথা আপনারা বলেছিলেন এবং আপনাদেরকে নিয়ে মানুষের এক ধরনের প্রত্যাশা আছে, সেখানে এই যে আপনাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, এটি আসলে আপনাদের রাজনীতিকে কতটুকু ক্ষতিগ্রস্ত করছে? যে কোনো সময় অভিযোগ তো অবশ্যই একটা দলকে ক্ষতিগ্রস্ত করে। আমাদের দিক থেকে এগুলোর ক্ষেত্রে কোনো টলারেন্স নাই। যে সমস্ত অভিযোগের কথা আপনি বলেছেন সেগুলো কিন্তু আমরা মানে তাদেরকে বহিষ্কার করা বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এগুলো আমরা নিয়েছি। এর বাইরে সরকারে আমাদের বড় প্রভাব আছে এটা বলা যাবে না। সরকার অবশ্যই আমাদের ব্যাপারে সিম্প্যাথেটিক কোনো ক্ষেত্রে, কারণ এই গণঅভ্যুত্থানের সাথে শীর্ষ নেতৃত্ব এখানে আছে। কিন্তু সরকারের আরও বেশি প্রভাব বিএনপির, আরও বেশি প্রভাব জামায়াত ইসলামের, আরও বেশি প্রভাব এস্টাবলিশমেন্টের, উপদেষ্টা পরিষদেরও একাংশের বেশ প্রভাব সরকারের মধ্যে।
ফলে আমার এটা বলা হয় যে কারণ দুজন ছাত্র উপদেষ্টা আছেন, কিন্তু এই ছাত্র উপদেষ্টারা তো এনসিপিতে যোগ দিয়েছেন, ব্যাপারটা এরকম না। তাদেরকে আমরা চিনি, এখন বিএনপি মহাসচিবকে ব্যক্তিগতভাবে চেনে, বন্ধু ছিল, এরকম লোকও কিন্তু এই উপদেষ্টা পরিষদে আছে, সেটা নিয়ে কিন্তু কথা উঠছে না। এই যে অ্যাটর্নি জেনারেল সাহেব, তিনি তো অ্যাটর্নি জেনারেল থেকে ঘোষণা দিয়েছেন তিনি ইলেকশন করবেন, এটা নিয়ে কেউ কোনো কথা বলছে না। তিনি নির্বাচনী প্রচারণায় যাচ্ছেন নিয়মিত, এটা নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলছেন, এবং তিনি একটা দলের পদে ছিলেন, সরকার গঠন হওয়ার আগে অ্যাটর্নি জেনারেল হয়েছেন তিনি, এইসব ব্যাপারও কিন্তু আছে, এগুলোও খেয়াল করা উচিত। এবং আপনারা দেখতে হবে যে এই দুই ছাত্র উপদেষ্টা আসলে এনসিপিকে কোনো বেনিফিট দিচ্ছেন কিনা, নাকি তারা থাকার কারণে একটা ইমপ্রেশন তৈরি করা হচ্ছে যে এইটার কারণে এনসিপি আসলে ব্যাপক সুবিধা পাচ্ছে সরকার থেকে। আসলে কিন্তু বাস্তবতা সেটা না। আমাদের সমস্ত কিছু স্বচ্ছ এবং পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে এমনকি এই যে মার্কা নিয়েও আমাদেরকে একটা বিরাট ভুগতে হলো, ফাইট দিতে হলো আর কি, যে পরবর্তীতে যখন ইসি কোনোভাবেই আর মানে এটা অ্যাভয়েড করতে পারেনি, তখনই আমাদেরকে শাপলা কলিতে মানে তারা রাজি করিয়েছে আর কি। ফলে এইটা আর কি আমি বলবো যে একটা দলের এই ডিসিপ্লিনারি অ্যাকশন, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এবং এখানে যারা বিভিন্ন ধরনের মানে অপরাধে যুক্ত হবে, যদি সেরকম প্রমাণ পাওয়া যায়, অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এটার অন্য কোনো আলোচনা নাই। আর মানে সরকারের ব্যাপারে, এই সরকার সবার সরকার, এই সরকারে মানে বরং আমরা অনেক যৌক্তিক কথা সরকারকে শোনাতে পারিনি, অন্যদিকে এই সরকারকে যারা ক্ষমতা দেখাতে পেরেছে তাদের কথা সরকার শুনেছে, এরকম অনেক নজিরও কিন্তু দেওয়া যাবে। একটা আলোচনা চলছে যে দুইজন যে উপদেষ্টা ছাত্র প্রতিনিধি হিসেবে রয়েছেন এই সরকারে, তারা এই সপ্তাহে পদত্যাগ করতে পারেন। তারা আপনাদের অনেক ঘনিষ্ঠ, অথবা মানে আপনারা একসাথে আন্দোলন সংগ্রাম করেছেন, তারা কি এনসিপি থেকে নির্বাচন করার জন্যই পদত্যাগ করছে? যারা আপনাদের সাথে আলাপ আলোচনা কি হয়েছে? তফসিলের আগে যারা নির্বাচন করবেন তাদেরকে তফসিলের আগে পদত্যাগ করতে হবে, এটা হচ্ছে মূল কথা। এখন ছাত্র উপদেষ্টাদের ক্ষেত্রে একজন তো বলেছেন তিনি নির্বাচন করতে চান, ফলে তিনি যে পদত্যাগ করবেন তফসিলের আগে এটা মোটামুটি পরিষ্কার, অর্থাৎ আসিফ মাহমুদ। তিনি এনসিপিতে আসবেন কিনা বা কোন দলে আসবেন সেটা তার সিদ্ধান্ত। আমাদের ক্ষেত্রে সবসময়, আমাদের আহ্বায়কের ক্ষেত্রেও যে নিয়ম প্রযোজ্য ছিল যে আপনি যদি উপদেষ্টা পদ ছেড়ে আসেন, আমরা যদি দলের যে বডি আছে সেই বডি যদি উপযুক্ত মনে করে অবশ্যই তাকে দলে স্বাগত জানানো হবে। এবং সেক্ষেত্রে আসিফ মাহমুদ ভুঁইয়া যদি দলে আসেন, তাকে যে ধরনের মানে যে সম্মান বা অনার দেখানো উচিত সেটা আমরা অবশ্যই দেখাবো। এর বাইরে আরেকজন উপদেষ্টা তো তার মানে তিনি বলেন নাই তিনি নির্বাচন করবেন কিনা বা এনসিপিতে আসবেন কিনা, তার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য হবে। যদি তিনি আসেন তফসিলের আগে, তাহলে আমরা বুঝে নেব যে তিনি নির্বাচন করতে চান, এবং সেক্ষেত্রে অবশ্যই এনসিপি যেহেতু যোগ দিতে চান, যেহেতু এই গণঅভ্যুত্থানে তার যথেষ্ট বড় ভূমিকা আছে, সেক্ষেত্রে অবশ্যই এনসিপি তার ব্যাপারে তো পজিটিভ থাকবে, এই দুজনের ক্ষেত্রেই। নির্বাচনের মাঠ আপনি কেমন দেখছেন? আপনি নিজেও তো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, কতটুকু লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সম্ভব হবে? নির্বাচনী সহিংসতা কতটুকু এড়ানো সম্ভব হবে? আমরা সচরাচর যে নির্বাচন পর্যন্ত যে বাস্তবতা, সেটাতে কিন্তু ব্যাপক সহিংসতার আশঙ্কা রয়েছে। আমরা তো মাঠ পর্যায়ে যাচ্ছি, আমাদের নেতাকর্মীদের প্রতিদিন হুমকি দেওয়া হচ্ছে, প্রতিদিন। আমাদের যেটুকু প্রচারণা মানে এই তফসিল ঘোষণার আগে তো পোস্টার করতে বিধিনিষেধ নাই, তফসিল ঘোষণা পরে করা যাবে না, আমাদের পোস্টার ব্যানার এগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে এবং হুমকি দেওয়া হচ্ছে আমাদের নেতাকর্মীদের। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনার গোয়েন্দারা কিন্তু ইসিকে একটা মানে রিপোর্ট দিয়েছেন এই 15-20 দিন আগে, সেখানে বলা হয়েছে যে 67% ভোট কেন্দ্র এখনও ঝুঁকিপূর্ণ, 67%, এবং তারা আগামী নির্বাচনে ব্যাপক সহিংসতার আশঙ্কা করেছেন। এখন এটা খুব অ্যালার্মিং, কারণ নির্বাচনে 3 মাস বাকি থাকতে আপনার 20-25% যদি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ থাকে, সেটা আমরা ধরে নেব যে বাংলাদেশের বাস্তবতা, এটা স্বাভাবিক ব্যাপার, আপনি পদক্ষেপ নিয়ে এগুলোকে কমিয়ে আনবেন। কিন্তু 67% থাকা মানে ঝুঁকিপূর্ণ থাকা, এটা খুব অ্যালার্মিং নিউজ। এবং এটা হয়ে গেল 20-25 দিন মানে এই রিপোর্টটা আসার পরে। এখন এই 20-25 দিন পরে আপনি যদি আবার এখন আপডেট নেন, তাহলে আজকে কি আমরা কি এটাকে 40% আনতে পারলাম, এটাকে কি 35% আনতে পারলাম, মানে 67 থেকে, তাহলে বোঝা যাবে যে অগ্রগতি হয়েছে। সেটা কিন্তু দেখা যাচ্ছে না। এখন এটার ইম্প্যাক্টটা কি? ইম্প্যাক্টটা হচ্ছে যে প্রার্থীরা, যেমন অলরেডি পাবনায় মানে মিছিলে গোলাগুলি ঘটনা ঘটেছে, অলরেডি চট্টগ্রামে একজন প্রার্থী গুলিবিদ্ধ হয়েছেন, কিছু জায়গায় মুখোমুখি সংঘর্ষের মতো বাস্তবতা বিরাজ করছে। গতকাল একজন প্রার্থী থ্রেট দিয়েছেন যে হাত রেখে দেবেন যদি কেউ কিছু করে, এরকম আর কি। ফলে একটা সহিংসতার পরিবেশ কিন্তু তৈরি হয়ে আছে। তফসিলের পরে একটা চূড়ান্ত সহিংস পরিস্থিতি যদি তৈরি হয়ে যায়, তখন কিন্তু একটা খুব ঝামেলা হবে। প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন করবেন, কিন্তু এখনও পর্যন্ত বাস্তব পরিস্থিতি কিন্তু সেরকম না। মানে আমরা যেটা প্রশাসনের কাছে চাই, মাঠ পর্যায়ে প্রশাসন, যে আপনার একটা নিরপেক্ষ ভূমিকা চাই, কিন্তু সেই নিরপেক্ষ ভূমিকা তারা রাখতে পারবেন কি না, নাকি তারা পেশি শক্তির কাছে সারেন্ডার করবেন, এটা কিন্তু এখনো পর্যন্ত যে আলামত তারা পেশি শক্তির কাছে সারেন্ডার করবে। এটা হলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আসলে হবে না। কিন্তু এবার সুষ্ঠু নির্বাচন না হলে, একটা যদি বিতর্কিত নির্বাচন হয়, তাহলে আসলে বাংলাদেশের জন্য চরমভাবে ভুগতে হয় বাংলাদেশকে। এই জন্য সরকার তো বটেই,
রাজনৈতিক দলগুলোকে এটা বোঝা দরকার। আওয়ামী লীগ বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় থেকে তাদেরকে কী পরিণতি ভোগ করতে হয়েছিল আমাদের সবার চোখের সামনে। কিন্তু এখন যদি আমরা ক্ষমতার জন্য ব্যগ্র হয়ে জনগণের উপর আস্থা না রেখে নিজেদের পেশি শক্তি ব্যবহার করতে চাই এবং সেটা ব্যবহার করে যদি আমরা নির্বাচনে জেতার চেষ্টা করি, ভোট কেন্দ্র দখল করার চেষ্টা, যেটা অনেক প্রার্থী প্রায় প্রকাশ্যে বলছেন যে আমরা ভোট কেন্দ্র দখল করব, আমরা ভোট কেন্দ্র দখল করবো আমাদের লোকজন, এবং আমাদের লোকজনকে ভোট না দিলে আমরা ভোট কেন্দ্রে আসতে দেবো না। এই বাস্তবতা যদি তারা বিরাজ করায় বা এটা যদি তারা কন্টিনিউ করে, জনগণ যদি এই ব্যাপারে সন্ত্রস্ত হয়, যদি তারা ভোট কেন্দ্রে টার্ন আউট কম হয়, তাহলে সার্বিকভাবে নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে এবং সেটার ক্ষেত্রে যাদের কারণে এরকম হচ্ছে তাদের কিন্তু মাসুল চুকাতে হবে। ফলে আমি সব দলকেই বলবো যে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ তৈরি করা নির্বাচনের জন্য সরকারের পাশাপাশি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় একটি আলোচনা শোনা যায় যে আসলে এই সরকার নির্বাচন দেবে না, এই সরকার ক্ষমতা আরও প্রলং করবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না, যদিও বা এরই মধ্যে তফসিল ঘোষণার তারিখও আমরা মোটামুটি জানতে পেরেছি, নির্বাচনের একটি সম্ভাব্য তারিখও শোনা যাচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে আসলে এই আলোচনাগুলোর বাস্তবতা কতটুকু আছে? নির্বাচন পেছানোর বাস্তবতা নাই বা সরকারের ইন্টেনশন নিয়ে আমি কোনো সমস্যা দেখি না, একেবারেই কোনো সমস্যা দেখি না। এটা প্রধান উপদেষ্টা বরাবর যে কথা বলেছেন তিনি সেখানে এখনও আছেন। নির্বাচনের দিকে এখন আমরা আর এক সপ্তাহ পরেই আসলে বলতে গেলে আপনার তফসিল ঘোষণা হয়ে যাবে। ফলে এটা নিয়ে সমস্যা না, কিন্তু সমস্যাটা হচ্ছে আমি যেটা বললাম এতক্ষণ, যে প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি দেশ রক্ষার নির্বাচন করবেন এবার, কিন্তু নির্বাচনকে রক্ষা করা যাবে কিনা এই প্রশ্ন উঠছে। নির্বাচন হয়ে যাবে, কিন্তু সেটা কী ধরনের নির্বাচন হবে, সহিংসতামুক্ত নির্বাচন হবে কিনা। আপনি 3টা ভুয়া নির্বাচনের পরে নির্বাচন করতে যাচ্ছেন, সেখানে যদি নির্বাচনকে কেন্দ্র করে হানাহানি ঘটে, যদি লাশ পড়ে, এটা কিন্তু আমাদের জন্য খুব খারাপ হবে। এ কারণে ভয়ের ব্যাপারটা হচ্ছে যে নির্বাচনটাকে আমরা নিষ্কণ্টক সহিংসতা মুক্ত রাখতে পারবো কিনা, সুষ্ঠু নির্বাচন করতে পারবো কিনা, এটা নিয়ে আশঙ্কা বা এখনো পর্যন্ত এক ধরনের উদ্বেগ আছে। কিন্তু সরকার নির্বাচন দিতে চায় না, ক্ষমতাকে প্রলম্বিত করতে চায়। আমি মনে করি এটা একটা প্রচারণা, প্রোপাগান্ডা, এটার কোনো আসলে বাস্তব ভিত্তি নাই। আপনি ঐক্যমত্য কমিশনের বৈঠকে নিয়মিতভাবে ছিলেন, আমরা দেখেছি যে বেশ কিছু ভালো ভালো বিষয় রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হয়েছে এবং যেগুলো আসলেই যদি বাস্তবায়ন করা যায় বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামোতে একটি বড় পরিবর্তন আসবে এবং বাংলাদেশকে আসলে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তৈরি করা সম্ভব হবে। আপনার কাছে কি মনে হয় যে আসলে এগুলো কতটুকু বাস্তবায়ন করা সম্ভব হবে? সেই সঙ্গে গণভোট নিয়ে একটি আলোচনা চলছে এবং এরই মধ্যে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে নির্বাচন এবং গণভোট একই দিনে হবে। এইটার আসলে এইটা কতটুকু বাস্তবসম্মত হবে এবং এটি নিয়ে আপনাদের বক্তব্য? প্রথম কথা সংস্কারের বিষয়ে বলি। সংস্কার যে প্রস্তাবগুলো এসেছে জুলাই সনদে, অনেকগুলো জিনিস শেষ পর্যন্ত আমরা অন্তর্ভুক্ত করতে পারি নাই, বাট যেটুকু আছে এটুকু যদি এক্সিকিউট করা যায়, এটা একটা হিউজ পরিবর্তন আনবে আমাদের রাষ্ট্র কাঠামোতে, যেটা সুফল আসলে সবচেয়ে বেশি আগে পাবে, জনগণের চেয়ে আগে পাবে রাজনৈতিক দলগুলো। এটা রাজনৈতিক দলগুলো বোঝা উচিত, যারা আসলে পাওয়ার মঙ্গারিং যে দলগুলো আছে। কিন্তু আনফর্চুনেটলি তারা এটা বুঝতে চায় না, এবং না বুঝতে চাওয়ার ফলে যেটা হচ্ছে যে সংস্কারের ক্ষেত্রে এখন যে সংস্কারগুলো আসলে বাস্তবায়ন হবে কিনা, দেখেন একজন উপদেষ্টা পর্যন্ত মন্তব্য করে ফেলেছেন যে সরকারের এই সংস্কারগুলো পরে সরকার হজম করতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। এরকম যদি হয়, যদি সংস্কারগুলো আপনি পরবর্তীতে বাতিল করে দেন, তাহলে আসলে যারা এটা বাতিল করবে তাদেরকে কিন্তু এটার খেসারত দিতে হবে, এবং এটা জনগণ আসলে মেনে নেবে না শেষ পর্যন্ত। আপনি দেখবেন যে বিএনপি আপনার 96 সালে আন্দোলনের দাবির মুখে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা মেনে নিল, এবং তারা সংবিধানের 13শ সংশোধনীর মধ্য দিয়ে এটাকে, এই যে এখন জুলাই সনদে আমরা যে কথাটা বলছি, জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি যে কথাটা আমরা বলে আসলাম, এই কথাটা কিন্তু নতুন কথা না। আন্দোলনের সাংবিধানিক ভিত্তি বাংলাদেশে অতীতেও হয়েছে, যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এটা ছিল আন্দোলনের ফসল, সেটাকে আপনি সাংবিধানিক ভিত্তি দিয়েছেন, 13শ সংশোধনীর মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। আওয়ামী লীগ এটা এসে দেখেন 2011 সালে বাতিল করে দিয়েছে, এবং আওয়ামী লীগের কী কনসিকুয়েন্স হয়েছে, কী পরিণতি ভোগ করতে হয়েছে। এখন জুলাই সনদে আমরা সংবিধানে অন্তর্ভুক্ত করবো, এটা কথাটা হয়েছে, এটাকে তফসিলে আপনি রাখবেন, গণভোট দিয়ে এটাকে আপনি পাশ করাবেন, তারপর তফসিলে অন্তর্ভুক্ত করবেন। কোনো দল যদি এসে এখানে কাটাছেড়া করা শুরু করে, তাদের 2/3 মেজরিটি বলে, তাহলে কিন্তু তাদেরও একই ধরনের পরিণতি কোনো না কোনোভাবে ভোগ করতে হবে। এটা কারোরই উচিত হবে না। আমি মনে করি প্রত্যেকটা দলের, বাংলাদেশের দলগুলো যারা ক্ষমতায় যায়, কোনো একটা কারণে, বিশেষত 2001 সালের পর থেকে 2/3 আসন পাওয়ার একটা ব্যগ্র প্রচেষ্টা দলগুলোর মধ্যে দেখা যায়, যেটা আসলে দলগুলোর এই লোভটা ছেড়ে দেওয়া উচিত 2/3 আসনে। কারণ 2/3 আসন যতবারই একটা দল পাচ্ছে, দেখা গেছে তারা নিজেদের জন্য সেটা আত্মঘাতী হয়েছে। উদাহরণ হচ্ছে 1973 সালে সরকারের হাতে 2/3 ছিল, বাকশাল, এবং পরিণতি আমরা জানি। 2001 সালে সরকারের কাছে 2/3 ছিল, তারা 14শ সংশোধনী করলো, বিচারপতির বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে ম্যানিপুলেট করার জন্য। ফলাফল হিসেবে ওই সরকারের সময় লগি বৈঠা হলো, লগি বৈঠার হাত ধরে 1/11 আসলো, 1/11 পরে যে আওয়ামী লীগ আসলো, এবং এই দীর্ঘ ফ্যাসিবাদ। এটা হচ্ছে আরেকটা উদাহরণ। 3 নম্বর উদাহরণ হচ্ছে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল 2/3 জোরে।
ফলাফলও কিন্তু হাতে নাতে। ফলে 2/3 ক্ষমতাটা সবসময় আত্মঘাতী, সবসময় আত্মঘাতী। ফলে দলগুলোর উচিত, আপনি তো নর্মাল আইন প্রণয়ন করতে গেলে তো 2/3 লাগছে না আপনার, তাহলে 2/3 কেন লাগে? 2/3 লাগে হচ্ছে সংবিধান সংশোধন করার ক্ষেত্রে। এখন সংবিধান সংশোধন যদি আপনি ভালো সংশোধনী আনেন, 2/3 ছাড়াও অন্যান্য দলের, অতীতে বাংলাদেশে হয়েছে কিন্তু, যখন আমরা প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে সংসদীয় সিস্টেমে যাচ্ছি তখন কিন্তু সরকারি দলের কাছে 2/3 ছিল না, কিন্তু বিরোধী দল সমর্থন দিয়ে এটাকে সবাই মিলেই আপনার সংশোধনী দিয়ে গেছে। ভালো সংশোধনী হলে এটা হবে। কিন্তু এই যে আমি ক্ষমতাকে, অন্যান্য যে সংশোধনীগুলো, সেগুলো মূল সমস্যা কি? মূল সমস্যা হচ্ছে আপনি নিজের ক্ষমতাটাকে মানে পাকাপোক্ত করার জন্য কোনো না কোনো ধরনের বাজে সংশোধনী করছেন, এই জন্য আপনার 2/3 লাগে। এই 2/3 লোভ সরকারি দলকে বা যে দল সরকারে যাবে তাদেরকে ছেড়ে দিতে হবে। এটা আদারওয়াইজ আপনার 2/3 নিচে 170টা আসন, 160টা আসন একটা দলের জন্য ফেয়ার ইনাফ, মানে সরকার স্টেবল সরকার পরিচালনা করার জন্য। বরং আপনি যদি 170টা আসন এবং 130টা থাকে বিরোধী দল, এটা একটা ভাইব্রেন্ট পার্লামেন্ট করবে। আমার মনে হয় দলগুলোকে 2/3 আসন গ্র্যাব করার জন্য যে ধরনের অস্থিরতা দেখা যায়, এখান থেকে সরে আসতে হবে। সরে আসলে তাদের ক্ষমতায় থাকাটাই সেফ হবে। আর যখনই আপনি 2/3 নিয়ে ক্ষমতায় যাচ্ছেন, মানুষ যদি ভোট দেয় তাহলে না, মানুষ, এটার কিন্তু অনেক ইঞ্জিনিয়ারিং আছে। মানুষ তো ভোট দেয়, আপনি দেখবেন যে 2008 সালের নির্বাচন নিয়ে এখন কথা উঠছে। 2008 সালের নির্বাচনটা আমরা সিমিংলি মনে, কিন্তু এটা ডিপ লেভেলের এখানে ইঞ্জিনিয়ারিং ছিল। 2001 সালের নির্বাচনের আগে আসন পুনর্বিন্যাসের অনেক ঘটনা ঘটেছে। আপনি 300 আসন, এখন যেদিকে যে অঞ্চলে আপনার ভোট বেশি, সেখানে আগে 4টা আসন ছিল ওই অঞ্চলে, আপনি ওটাকে 6টা আসন করে ফেললেন। আর যেদিকে আপনার ভোট কম, ওইদিকে আপনি হচ্ছে আসন আগে 4টা থাকলে এখন 2টা বানিয়ে ফেললেন। এটা তো বারবার বাংলাদেশে ঘটেছে। আপনি দেখবেন অনেক জায়গায় 3 উপজেলা নিয়ে 1 আসন, অনেক জায়গায় আবার 3 উপজেলা 3 আসন। এইগুলো ঘটে। এগুলো হচ্ছে যে আসন পুনর্বিন্যাসের মারপ্যাচ করে আপনি আসলে ওই যাদের প্রভাব থাকে তারা এমনভাবে সেট আপটা করে যেন আপনি 2/3 ইয়ে পান। কিন্তু আপনি পার্সেন্টেজ অফ ভোট দেখেন, এই যে মানুষ যদি ভোট দেয়, আপনি বলছেন পার্সেন্টেজ অফ ভোট দেখেন, বিএনপি যেবার 201টা পেলো, আওয়ামী লীগ 57টা পেলো, ভোট পার্সেন্টেজের পার্থক্য কত? খুব কম। এই কারণেই আমরা বলছি যে 2/3 এই ইয়েটা ছেড়ে দিতে হবে দলগুলোকে, তাহলে তাদের সরকারে থাকাটা নিরাপদ হবে। গণভোটের যে বিষয়টা বলছিলাম, গণভোটের ব্যাপারটা হচ্ছে, আমরা বলেছিলাম যে আগে গণভোট হওয়াটা ভালো হবে। একই দিনে হওয়াটা, বাংলাদেশের মানুষের তো অভিজ্ঞতা নাই একই দিনে গণভোট হওয়াটা, ফলে এটা মানে একদিনে হলে কিছু চ্যালেঞ্জ আছে। কিন্তু শেষ পর্যন্ত সেটা সব দল যেহেতু একমত হয়নি, সরকারও আমার মনে হলো যে একই দিনে করার ক্ষেত্রে বেশি সরকার এবং ইসি তারাও আসলে এবং মাঠ প্রশাসন তারাও আসলে একই দিনেই চায়। কারণ 2 দিনে করার জন্য এই যে একই ধরনের সেট আপ 2বার ব্যবহার করা, এইসবের কিছু জটিলতা আছে। সেক্ষেত্রে একটা জিনিস করা যেতে পারে যে, এখন ধরেন আপনার, আমাদের তো সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট থাকে, এবং একটা ভোট দিতে আপনার যে সময় লাগে, আপনি শুধু মার্কাটা দেখে তারপর আপনি সিল মেরে চলে আসেন। কিন্তু গণভোটে তো কিছু প্রশ্ন আছে, কেউ যদি এটা পড়তে যায় কিছু সময় লাগবে। এই কারণে 1 ঘন্টা বাড়ানো উচিত, আমি মনে করি 1 ঘন্টা বাড়ানো উচিত। ধরেন এটা সন্ধ্যার দিকে না নিয়ে সকাল 7টা করা যায়। গ্রামের মানুষ কিন্তু ভোর 6টা থেকে উঠে যায়। এখন গ্রামের মানুষ, এই যে গণভোটের যে বিষয়টা আপনারা বলছেন, গ্রামের মানুষ কতটুকু আসলে এটার সাথে অ্যাবজর্ব করতে পারবে? গ্রামের মানুষ হয়তো ধরেন আমরা যে জটিল ভাষায় এটাকে লিখি সেটা বোঝে না, কিন্তু গ্রামের মানুষ সংস্কার ব্যাপারটা পুরোপুরি বোঝে। সংস্কার বোঝে, বাট আপনার যে ভাষায় লেখা থাকবে, অথবা আমাদের যারা বয়স্ক রয়েছে তাদের অনেকেই পড়তে পারে না, এমন জনগোষ্ঠীও তো আমাদের রয়েছে। হ্যাঁ, তো তাদের জন্য কি ব্যবস্থা করতে পারে সরকার? গণভোটে এমন গণভোটের প্রশ্ন যখন জিয়াউর রহমান সাহেবের সময় যখন গণভোট হয়েছে, তো মানুষ তো অনেকে তো নিরক্ষর মানুষ ছিলেন, তারা কিভাবে এটা ইউজ টু হয়েছেন? কারণ ক্যাম্পেইন হয়। ধরেন এই সরকারও 3 মাস ধরে বলেছেন তারা যে তারা ক্যাম্পেইন করবেন, তারপর বিভিন্ন দল ক্যাম্পেইন করবে হ্যাঁ এর পক্ষে, সরকারের বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে ক্যাম্পেইন করা হবে, স্যার ওই যে এখানে গ্যাজেট প্রকাশ করা হবে, এগুলোর মধ্য দিয়ে, কিংবা যে হেলিকপ্টারে করে কিছু আপনার লিফলেটিং করা হতে পারে, আলাদা করে ব্যালট করা হবে, রঙিন ব্যালট, এই সমস্ত করে আসলে জনগণের মধ্যে হ্যাঁ পক্ষে একটা মতামত নিয়ে আসা হবে যে আপনারা যে দেখেছেন সব দল মিলে কথাবার্তা বলেছে, ওখানে করে এই জিনিসটা তৈরি হয়েছে, এটার পক্ষে থাকেন। তখন আপনার জনগণ অটোমেটিক্যালি বুঝে যাবে, এবং তখন আপনি বলবেন যে এখানে কি কি জিনিস আছে, এখানে আছে মেজর কোনগুলো জিনিসগুলো, যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চান, এক বাক্যে সব বাংলাদেশের সমস্ত জনগণ বলবে চাই। আপনি বলবেন যে একই ব্যক্তি সরকার প্রধান এবং দলীয় প্রধান হতে পারবেন, এটা চান, চাই। 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, চান, চাই। এগুলো কিন্তু মানুষ বোঝে। এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সরকারের হাতের নাগাল থেকে মুক্ত থাকবে, এটা চান, চাই। এই জিনিসগুলো ক্যাম্পেইন করতে হবে, মানুষ অলরেডি এগুলো চায়, শুধু বলতে হবে যে এই জিনিসগুলো এখানে আছে, তাহলেই দেখবেন হ্যাঁ পক্ষে ব্যাপক গণজোয়ার তৈরি হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সাদাওয়াত তুষার আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। সমসাময়িক রাজনীতির নানা বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সাদাওয়াত তুষার।